আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যারা ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে এপ্লাই করতে যাচ্ছেন, তারা নিশ্চয়ই চয়েস লিস্ট কিভাবে সাজাবেন এই বিষয়টি নিয়ে ভাবছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে আপনারা সর্বোচ্চ 40টি পর্যন্ত প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারবেন। কিন্তু এই 40টি প্রতিষ্ঠান কিভাবে সাজাবেন সেটি খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ কোন প্রতিষ্ঠানটিকে প্রথমে রাখবেন, কোনটি সেকেন্ডে দিবেন, এই বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট। কারণ এটার উপরই ডিপেন্ড করে আপনার চাকরি হবে কি হবে না। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কিভাবে অ্যাপ্লাই করলে বা কিভাবে চয়েস লিস্ট সাজালে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে, আর কোন ধরনের ভুল করার কারণে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা 0%-এও চলে আসতে পারে। তাহলে আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। যারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তারা অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং পুরোপুরি বোঝার চেষ্টা করবেন। আমরা আজকের ভিডিওতে দেখব শুধু ফার্স্ট এবং সেকেন্ড চয়েসের বিষয়ে। কারণ যদিও 40টি প্রতিষ্ঠান সিলেক্ট করা যায়, আসলে আমাদের অনেকেই কিন্তু 40টি প্রতিষ্ঠান সিলেক্ট করে না। দেখা যায় 5-10টি প্রতিষ্ঠান সিলেক্ট করে যার যার পছন্দ অনুযায়ী। কারণ সবারই কিছু স্পেশাল পছন্দ থাকে, সেই জায়গায় বা সেই প্রতিষ্ঠানেই সবাই জব করতে চায়। তো আমি ধরে নিচ্ছি যে আপনি যেই জেলাতেই আছেন, সেই জেলা শহরে একটি স্কুল আছে, আর আপনার উপজেলা শহরে আরেকটি স্কুল আছে। সাধারণত জেলা শহরের স্কুলগুলোর র্যাঙ্কিং একটু ভালো হয় বা ফেসিলিটিস একটু বেশি থাকে। উপজেলা শহরে হয়তো ফেসিলিটিস কম্পারেটিভলি কিছুটা কম থাকে। আপনি যদি মার্কিং করেন হয়তো দেখতে পাবেন যে জেলা শহরের স্কুলটাকে আপনি 100-এর মধ্যে 90 মার্ক করতে পারছেন, আর উপজেলা শহরেরটাকে হয়তো আপনি 100-এর মধ্যে 80 মার্কস করতে পারছেন। তার মানে সব ফেসিলিটিসের দিক থেকে জেলা শহরের স্কুলটা এগিয়ে আছে। তো আপনি যখন চয়েস লিস্ট তৈরি করবেন, তখন হয়তো আপনি চিন্তা করবেন যে জেলা শহরের স্কুলটাকে আপনি ফার্স্ট চয়েস দিবেন, উপজেলা শহরেরটাকে আপনি সেকেন্ড চয়েস দিবেন। কিন্তু আপনার এই কাজটা কতটুকু যৌক্তিক হবে বা লজিক্যাল হবে সেই বিষয়টি এখন আমরা একটু দেখব। ধরে নিলাম আপনার জেলাতে 3জন ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেট 1, 2 এবং 3। আপনি হচ্ছেন 1 নম্বর ক্যান্ডিডেট। তো আপনি জেলা শহরের যে স্কুলটা সেটাকে ফার্স্ট চয়েস দিলেন এবং উপজেলা শহরের স্কুলটাকে সেকেন্ড চয়েস দিলেন। এখন আসি আপনার জব হওয়ার সম্ভাবনা কতটুকু। আপনার মেরিট লিস্ট যদি একদম প্রথম সারির দিকে হয়, অর্থাৎ আপনার রেজাল্ট যদি খুবই ভালো হয়, তাহলে আপনার এই ডিসিশনটা ঠিক আছে। আপনি জেলা শহরের স্কুলটাকে প্রথম চয়েস দিতেই পারেন, যেহেতু আপনার মেরিট লিস্ট ভালো। কিন্তু যদি এমন হয় যে আপনার মেরিট লিস্টটা মাঝামাঝি ধরনের বা একেবারে প্রথম সারির নয়, সেক্ষেত্রে আপনার এই ডিসিশনটা কতটুকু লজিক্যাল। আপনি জেলা শহরের স্কুলটাকে ফার্স্ট চয়েস দিলেন, কিন্তু দেখা গেছে আপনার জেলাতেই অন্য আরেকজন ক্যান্ডিডেট আছে, ক্যান্ডিডেট নাম্বার 2। সেও এই জেলা শহরের স্কুলটাকেই ফার্স্ট চয়েস দিল, কিন্তু এই নাম্বার 2 এর মার্কিং আপনার চেয়ে কিছুটা বেশি, অর্থাৎ মেধা তালিকায় সে আপনার চেয়ে এগিয়ে আছে। তার মানে এই জেলা শহরের স্কুলটাতে জব কিন্তু তার হবে, আপনার হচ্ছে না। তার মানে আপনি ফার্স্ট চয়েস যেটা দিয়েছিলেন সেটা কিন্তু অলরেডি আপনার হাতছাড়া হয়ে গেল। এখন আসি, আপনি যে সেকেন্ড চয়েস দিয়েছিলেন সেটাতে কি আপনার জব হবে? সেটাতেও আপনার জব না হওয়ার সম্ভাবনাই বেশি। কেন? কারণ আরেকজন ক্যান্ডিডেট আছে আপনার উপজেলাতেই, যে এই উপজেলা শহরের স্কুলটাকে ফার্স্ট চয়েস দিয়েছে। এই ক্যান্ডিডেট নাম্বার 3, তার মার্কিং হয়তো আপনার সমান, সে এই স্কুলটাকে ফার্স্ট চয়েস দিয়েছে। যেহেতু এই স্কুলটাকে সে ফার্স্ট চয়েস দিয়েছে, সেজন্য এই স্কুলটাতে তার জব হয়ে যাবে, কারণ এটা তার ফার্স্ট প্রায়োরিটি, আপনার ফার্স্ট প্রায়োরিটি ছিল না। যার কারণে নাম্বার 3 যে ক্যান্ডিডেট, সে আপনার সমান নাম্বার পেয়ে এই স্কুলটাতে তার জব হয়ে যাচ্ছে, আপনার জব হলো না। তার মানে আপনার ফার্স্ট চয়েসও হাতছাড়া হয়ে গেল, সেকেন্ড চয়েসও কিন্তু আপনার হাতছাড়া হয়ে গেল। প্রিয় দর্শক, আশা করি বিষয়টা আপনারা সবাই বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনি যদি মাঝারি ক্যাটাগরির অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন, আপনার মেধা তালিকা যদি মাঝামাঝি ধরনের হয়, তাহলে আপনি টপ র্যাঙ্ক একটা স্কুলকে যদি ফার্স্ট প্রায়োরিটি দেন, সেটা আপনার হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আপনার চেয়েও বেশি নাম্বারের অ্যাপ্লিক্যান্ট থাকতে পারে।
আর টপ র্যাঙ্কের চেয়ে একটু সাধারণ যে স্কুলটা আছে সেটাও আপনার হাতছাড়া হয়ে গেল, কারণ এটাকে আপনি ফার্স্ট চয়েস দেননি, এটাকে আপনি সেকেন্ড চয়েস দিয়েছিলেন সেজন্য। তার মানে এটাই দাঁড়াচ্ছে, যদি আপনার মেধা তালিকা মাঝামাঝি ধরনের হয় তাহলে আপনি টপ র্যাঙ্ক কোনো স্কুলকে ফার্স্ট প্রায়োরিটিতে না রাখাই ভালো। আপনার মেধা তালিকা অনুযায়ী আপনি নিজেকে যাচাই করবেন এবং চিন্তা করবেন এই মেধা তালিকা নিয়ে কোন স্কুলকে ফার্স্ট চয়েস দিলে আপনার জব হওয়ার সম্ভাবনাটা বেশি, সে অনুযায়ী কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি যে মাঝামাঝি মেধা তালিকার আছেন, আপনি যদি এই স্কুলটাকে ফার্স্ট চয়েস না দিয়ে উপজেলা শহরের স্কুলটাকে ফার্স্ট চয়েস দিতেন তাহলে কিন্তু এখানে আপনার ইজিলি জবটা হয়ে যেত। সো প্রিয় দর্শক, আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। চয়েস লিস্ট তৈরি করার সময় এই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। কোন প্রতিষ্ঠানকে আপনি চয়েস লিস্টের কত নাম্বার সারিতে রাখছেন, এই বিষয়টির উপর মেইনলি ডিপেন্ড করে কোন প্রতিষ্ঠানে আপনার জব হবে। এনটিএসসি কর্তৃপক্ষ আপনার চয়েস লিস্টটা দেখবে এবং আপনার চয়েস লিস্ট অনুযায়ী তারা আপনাকে জব দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি এমন হয় যে কোনো একটা প্রতিষ্ঠানকে আপনি চয়েস লিস্টে খুব পিছনে রেখেছেন, অন্য একজন চয়েস লিস্টে ফার্স্টে রেখেছে, সুতরাং সেই তো প্রাধান্য পাবে, এটাই খুব স্বাভাবিক বিষয়। সুতরাং চয়েস লিস্ট তৈরি করার সময় অবশ্যই খুব বেশি কেয়ারফুল থাকবেন, অবশ্যই যথেষ্ট অ্যানালাইজ করে তারপর চয়েস লিস্ট তৈরি করবেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আপনার জব হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। এই বিষয়ে যদি কারো কোনো ধরনের প্রবলেম থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বিষয়ে আপডেটেড থাকতে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।